জাভিয়ান রোজি বেগমের রুম থেকে এসে পড়ে। তাদের রুমে আসলে রুমের কোথাও হানিয়াকে দেখতে পায় না। এতে করে জাভিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে হানিয়াকে খুঁজতে খুঁজতে বেলকনিতেই চলে যায়। সেখানে গিয়ে তার ঘরণীকে পায়। সে হেঁটে হানিয়ার পেছনে গিয়ে দাঁড়ালে শুনতে পায় হানিয়া ফোনে বলছে। বিয়ে দিয়ে ঝামেলা নিজের ঘাট থেকে নামিয়েছে। ভালো কথা। আমি তোমাদের প্রতি বরাবরের মতো কোনো অভিযোগ করিনি। তাহলে তোমরা কেন আমার প্রতি অভিযোগ রাখছো? ছিলাম তো তোমাদের কাছেই। তখন তো সহ্য করতে পারতে না। এই লুজারকে নিজেরাই তো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলে। এখন আবার ও বাড়িতে যাওয়ার জন্য এত জোর করছো কেন? সংসার করতে পাঠিয়েছো তাই তো? করছি। তাহলে এখন আমার সংসার ছেড়ে ওই বাড়িতে যেতে বলছো কেন? ওনার সময় হবে না আমায় নিয়ে যাওয়ার। আর আমারও কোনো ইচ্ছা নেই ওই বাড়ি যাওয়ার। আর কখনো যেতে বলবে না। আমি এখন তোমাদের পর। কথাটা মনে রাখবে। আর তোমার স্বামীকে বলে দেবে 2 ঈদে গিয়ে দেখা করে আসবো। ভালো থেকো। আর দোয়া করো পরের বার কিছু হলে যাতে হসপিটালে নেওয়া আগেই পাখি উড়াল দিতে পারে। কথাটা বলেই হানিয়া ফোনটা কেটে পাশের চেয়ারে রেখে দেয়। তারপর চোখ বন্ধ করে গা এলিয়ে দেয় চেয়ারে। অন্যদিকে জাভিয়ান অবাক হয়ে যায় হানিয়ার এমন রুক্ষভাবে কথা বলা শুনে। তার কথা শুনে জাভিয়ান বুঝতে পারে সে তার মায়ের সাথে কথা বলছিল। কিন্তু মায়ের সাথে এতটা ক্ষোভ নিয়ে কেউ কথা বলে? আর কি বলল? ধরে বেঁধে বিয়ে দিয়েছে। তার মানে এই বিয়েতে হানিয়ার মত ছিল না। হানিয়ার বন্ধ চোখের কোণ থেকে অশ্রুরা স্বাধীনভাবে গড়িয়ে পড়ছে। জাভিয়ান এসে তার পাশে বসে পড়ে। নিজের পাশে অন্য কারো উপস্থিত টের পেয়ে হানিয়া আস্তে করে নিজের অশ্রুসিক্ত চোখ জোড়া মুছে নেয়। জাভিয়ান শান্ত গলায় হানিয়াকে জিজ্ঞাসা করে, এই বিয়েতে তোমার মত ছিল না হানি? নিজের মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? এবার হানিয়া মুখ খুলে সে বলে, কেউ বলে না। আমিও বলতাম না, কিন্তু তারাই আমাকে বাধ্য করেছে এমন হতে। কেন? তারা কি এমন করেছে যে এত ক্ষোভ তাদের প্রতি তোমার? কিছু করেনি। আমাকে একটু একা থাকতে দেন, ভাল লাগছে না। নিচের মাথা টিপতে টিপতে কথাটা বলে হানিয়া। জাভিয়ান বুঝতে পারে উত্তেজিত হয়ে কথা বলার জন্য মাথায় প্রেশার পড়েছে হানিয়ার, যার কারণে আবার মাথা ব্যথা শুরু হয়েছে। জাভিয়ান কথা বাড়ায় না, চুপ করে হানিয়ার পাশে বসে থাকে। হানিয়ার চোখ খুলে জাভিয়ানকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে রেগে যায়। জাভিয়ানকে কিছু না বলে নিচের বসা থেকে উঠে রুমে এসে শুয়ে পড়ে। কয়েক মিনিটের ব্যবধানে ঘুমিয়েও পড়ে। হানিয়া সেই যে সন্ধ্যায় ঘুমিয়েছে তাকে আর ঘুম থেকে উঠানো যায়নি। রাতে ওষুধ খাওয়ানোর আগে যখন খাবার খাওয়ানো হয় তাকে তখন অর্ধেক ঘুম আরও অর্ধেক জাগ্রত অবস্থায় খাবারটা খায় হানিয়া। রোজি বেগমই তাকে রাতের খাবারটা খাইয়ে দেয়। হুট করে গতকাল রাতের মতো আজও হানিয়ার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে কালকের মতো আজও সে জাভিয়ানের পাশে পায় না। সে ছট করে শোয়া থেকে উঠে বসে, পুরো রুমের চোখ বোলায়। না, জাভিয়ান নেই। বেড থেকে উঠে তাড়াতাড়ি করে বেলকনিতে চায়, সেখানেও জাভিয়ানকে পায় না আজ। রুমে নেই, বেলকনিতেও নেই। তাহলে গেল কোথায় জাভিয়ান? কথাটা ভাবতে ভাবতে বেলকনির একদম কিনারে রেলিংয়ের কাছে এসে দাঁড়ায়। গরম গরম কম্বলের নিচ থেকে উঠে এই হিমশীতল বেলকনিতে কোনো গরম কাপড় গায়ে না দিয়ে আশায় হানের গায়ে কাঁটা দিয়ে উঠছে ঠান্ডায়। আনমনে সে বেলকনি থেকে নিচে গার্ডেনের দিকে তাকালে একটা জিনিস দেখে ভীষণ চমকে যায়। জাভিয়ান। হানিয়ার মুখ থেকে অস্ফুট স্বরে নামটা বের হয়। হ্যাঁ, জাভিয়ান। সে গার্ডেন দিয়ে হেঁটে তাদের বাসার পেছনের দিকে যাচ্ছে। হানিয়া ভাবে, আজ জাভিয়ানের পেছনে আমিও যাব। দেখব সে এত রাতে কোথায় যায় হাঁটতে। আমার কেন জানি মনে হচ্ছে সে হাঁটতে না, অন্য কোথাও যায়। হানিয়া তাড়াতাড়ি করে রুমে এসে বালিশের পাশ থেকে শালটা নিয়ে নেয়। তারপর সেটা গায়ে পেঁচিয়ে তাড়াতাড়ি করে নিচে নামে। নিচে নেমে মেইন ডোরের কাছে না গিয়ে সে তাদের কিচেনে এক্সট্রা বাহিরে যাওয়ার দরজা আছে, সেটা দিয়ে বের হয়। কিচেনের এই দরজা দিয়ে তাদের বাড়ির পেছনের দিকে বের হওয়া যায়। জাভিয়ান যেহেতু বাড়ির পেছনের সাইডে যাচ্ছে, তাই সে সামনের দরজা দিয়ে বের না হয়ে শর্টকাটে এই দরজা দিয়ে আসে। হানিয়া বাসা থেকে বের হয়ে কয়েক কদম হাঁটার পর জাভিয়ানকে দেখতে পায়।
সে ওই স্টোর রুমটার দিকে যাচ্ছে। হানিয়াও কিছুটা দূরত্ব বজায় রেখে জাভিয়ানের পিছু নেয়। হানিয়া দেখতে পায় জাভিয়ান স্টোর রুমটা ক্রস করে এটার পেছনের দিকে যাচ্ছে। হানিয়াও তার পেছনে পেছনে যায়। স্টোর রুমের পেছনের দিকে এসে হানিয়া তো একদম অবাক। স্টোর রুমটার ভেতরে আলো জ্বলছে, কিন্তু সামনের দিকে তো একদম অন্ধকার ছিল। জাভিয়ান স্টোর রুমটার পেছনে দরজায় এসে আশেপাশে নজর বোলায় কেউ আছে কিনা দেখার জন্য। তারপর দরজা নক করে হাত দ্বারা। হানিয়া আবারও অবাক হয়ে যায়। বন্ধ রুমে জাভিয়ান এমনভাবে নক করছে কেন, এটা ভাবতেই থাকে হানিয়া। কিন্তু তার তো অবাক হওয়া এখনো বাকি। কয়েক সেকেন্ড পর দরজাটা ভেতর থেকে খুলে দেওয়া হয়। রুমটায় পর্যাপ্ত আলো থাকার জন্য হানিয়া দরজা খুলে দেওয়া ব্যক্তিটিকে দেখতে একটু অসুবিধে হয় না। সেই দিন তাদের গার্ডেনে বল নিতে আসা মাঝবয়সী মহিলাটি দরজাটা খুলে দিয়েছে। হানিয়া তাকে দরজা খুলতে দেখে হতভম্ব হয়ে যায়। জাভিয়ান মহিলাটির সাথে দু একটা কথা বলে রুমের ভেতর প্রবেশ করলে মহিলাটি দরজাটি লাগিয়ে দেয়। হানিয়ার মাথা ঘুরতে থাকে এমন দৃশ্য দেখে। সে পা চালিয়ে রুমটার সামনে এসে উপস্থিত হয়। রুমটার আশেপাশে ঘুরে ফিরে কিছু একটা খোঁজ করে। হ্যাঁ, পেয়েছে হানিয়া, একটা জানালা। হানিয়া দরজার সামনে থেকে সরে জানালাটির কাছে এসে দাঁড়ায়। জানালার একটা থাই সামান্য একটু খোলা। হানিয়া হাত দিয়ে আরেকটু খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। অনেক শক্ত জ্যাম ধরে গেছে থাইয়ে। হানিয়া ওই সামান্য খোলা জায়গা দিয়ে ভেতরে উকি মারে। দেখতে পাই জাভিয়ান একজন মেয়ের হাত ধরে তাতে মাথা ঠেকিয়ে বসে আছে। হানিয়ার বুকের মধ্যে একটা মোচড় মারে। মেয়েটির মুখ হানিয়া দেখতে পারছে না, তার মুখ উপর চুল দ্বারা ঢেকে থাকায় জাভিয়ান যার হাত ধরে আছে সে ঘুমন্ত বা সজাগ না। কিছুক্ষণ পর জাভিয়ান নিচে হাত বাড়িয়ে মেয়েটার মুখের চুলগুলো সরিয়ে দেয়। মেয়েটার মুখটা স্পষ্ট হয়ে ওঠে হানিয়ার নজরে। মেয়েটিকে দেখে হানিয়ার পা থেকে মাথা পর্যন্ত কেঁপে ওঠে। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে পাশের ওয়াল ধরে ফেলে হানিয়া। মুখ থেকে অস্ফুট স্বরে বের হয়, স্পর্শ আপু। হানিয়া এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে আবার উকি দেয় জানালা দিয়ে ভেতরে। দেখে জাভিয়ান স্পর্শের হাত নিচের দু হাতের মুঠোয় নিয়ে সে হাতের উপর মাথা ঠেকিয়ে বসে আছে। মাঝে মাঝে বোনের হাতে স্নেহের পরশ দিচ্ছে। মাঝে মাঝে বয়সী মহিলাটি জাভিয়ানকে বলে, স্যার, ম্যামকে যে নিয়ে আসলেন অ্যাসাইলাম থেকে, ম্যাম আবার সমস্যা করলে? জাভিয়ান মাথা তুলে নিচের চোখ মুছে জবাব দেয়, হবে না ইনশাআল্লাহ। পুতুলটা কাছে কাছে থাকলে একটু স্বস্তি পাই। আপনি তো জানেনই ও আমার বড্ড আদরের। মহিলাটি কোনো জবাব দেয় না। জাভিয়ান মহিলাটিকে বলে, ইঞ্জেকশনটা দিয়েছিলেন? জি স্যার। পাগলামি করেছে কেন? তেমন একটা করেনি। আচ্ছা, ওষুধ আর ইঞ্জেকশনটা রেগুলার দিতে থাকেন। স্যার, একটা কথা বলি, কিছু মনে করবেন না। বলেন মিসেস জুলিয়া। হানিয়া মহিলাটির নাম শুনে বুঝতে পারে কাল রাতে এই মহিলার সাথেই জাভিয়ান কথা বলছিল। হানিয়া নিচের চিন্তা ভাবনা বাদ দিয়ে আবার তাদের কথা শোনায় মন দেয়। সে শুনতে পায় মিসেস জুলিয়া বলছে, স্যার, আজ 2.5 বছর ধরে আমি স্পর্শ ম্যামের দেখভাল করছি। তার ওষুধপত্র থেকে সবই আমি দেখছি, কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুবই সন্দিহান। কোন বিষয়? স্পর্শ ম্যামের হেলথ সম্পর্কে। মীর চৌধুরী কনসার্টের ডাক্তারের দেওয়া ইঞ্জেকশন ওষুধ আজ 2.5 বছর ধরে দেওয়া হচ্ছে, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। এবার কি আমরা অন্য একটা ডাক্তার দেখাতে পারি না স্পর্শ ম্যামকে? জাভিয়ান মিসেস জুলিয়ার কথা ভাবে। না, মিসেস জুলিয়া মিথ্যা কিছু বলছে না। এবার স্পর্শের ডাক্তার চেঞ্জ করে এহসান কবিরের কাছে নিয়ে যাব। জাভিয়ান মিসেস জুলিয়াকে বলে, ঠিক বলেছেন মিসেস জুলিয়া। মিস্টার চৌধুরী আসুক দেশে, ওর সাথে পরামর্শ করে তারপর পুতুলকে নতুন ডাক্তারের কাছে নিয়ে যাব। ধন্যবাদ মিসেস জুলিয়া আপনার পরামর্শের জন্য। মিসেস জুলিয়া হাসি মুখে বলে, ধন্যবাদ দিতে হবে না স্যার, ও আমার ছোট বোনের বয়সী। এতদিন ওর খেয়াল রাখতে রাখতে ওকে আমি আমার ছোট বোনের চেয়ে আলাদা চোখে দেখি না। আহ, জাভিয়ান মিসেস জুলিয়াকে কিছু বলতেই যাচ্ছিল, তখন একটা চাপা আর্তনাদ শুনতে পায়।
আওয়াজটা শুনে সে আর মিসেস জুলিয়া ভয় পেয়ে যায়। কেউ এসে পড়লো নাকি? জাভিয়ান স্পর্শের হাতটা ছেড়ে দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে বাহিরে বের হয়। ঘরের ভেতরে লাগানো এলইডি বাল্বের আলোয় স্টোর রুমটার আশেপাশে কয়েক হাত জায়গা খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। জাভিয়ান দেখতে পায় কয়েক কদম দূরে ছোট্টখাটো একটা অবয়ব। সে তাড়াতাড়ি করে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে সেই দিকে চায় অবয়বটাকে দেখার জন্য। ফোনের আলোতে যখন অবয়বটা জাভিয়ানের চোখে স্পষ্ট হয় তখন তার চোখ বড় বড় হয়ে যায়। সেই সাথে মেজাজ এমন চূড়ান্ত খারাপ হয়ে যায় যে বলার অপেক্ষা রাখে না। একটা বড় সড়ো সাইজের একটা কুকুর কোথা থেকে একটা ময়লার পোটলা এনে তাদের বাড়ির পেছনের গেটের কাছে এসে বসে খাবার খুঁজছে। ময়লার পোটলায় কাঁচ জাতীয় কিছু একটা ছিল, হয়তো সেটাই কুকুরটার মুখে ঢুকে মুখ কেটে রক্ত বের হচ্ছে। কুকুরটা ব্যথায় তাই আর্তনাদ করছে। মানুষ দিন দিন নিজের বিবেক বুদ্ধি সব খাবারের সাথে হজম করে ফেলছে। জাভিয়ান কুকুরটির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করতে চায়। মিসেস জুলিয়া পেশায় একজন নার্স। জাভিয়ানের পেছনে পেছনে মিসেস জুলিয়াও এসেছিল। সে কুকুরটির এমন কষ্ট দেখে জাভিয়ানের পাশ থেকে উঠে দৌড়ে স্টোর রুমে আসে। ফার্স্ট এড বক্স থেকে তুলো আর একটা সেচা নিয়ে আসে কাঁচ বের করার জন্য। মিসেস জুলিয়া মানুষের ক্ষতের চিকিৎসা করতে পারলেও পশু পাখির ক্ষেত্রে কেমন চিকিৎসা দেওয়া হয় সে সম্পর্কে তার সঠিক জানা নেই। কিন্তু সে কুকুরটির কষ্ট একটু কমানোর জন্য কিছু করতে চায় বলে ওই জিনিসগুলো নিয়ে যায়। মিসেস জুলিয়া আর জাভিয়ান কুকুরটির মুখ থেকে কাছের টুকরোগুলো বের করতে যখন ব্যস্ত হয়ে যায় এই ফাঁকে হানিয়া গাছের পেছন থেকে বের হয়ে স্পর্শকে রাখা ওই স্টোর রুমে ঢুকে পড়ে। হানিয়া রুমটার কয়েকবার চোখ বুলিয়ে নেয়। তারপর তার চোখ যায় তার ভাইয়ের মায়াবতীর দিকে, তার যার উস্কো খুস্কো জট ধরা চুল, পুরনো ক্ষতের ছিন্নযুক্ত গালচোড়া আর অশ্রুবেচা নয়ন হানিয়াকে বলে দিচ্ছে তার করুণ অবস্থার কথা। হানিয়া কাপা পায়ে স্পর্শর কাছে এসে তার মুখে ঝুঁকে পড়ে, আলতো করে হাত বুলিয়ে দেয় সে খসখসে গালটায়। নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে আসে হানিয়ার। সে স্পর্শের দিকে আরেকটু ঝুঁকে অনেকটা ফিসফিসিয়ে বলে, আমার ভাইয়ের করা কর্মের জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু বিশ্বাস করো তোমাকে কষ্ট দিয়ে সেই মানুষটাও বেশি একটা সুখে নেই। কিন্তু কেন এমনটা হলো আপু বলতে পারো? আজ চারটা মানুষ কষ্টের অনলে দগ্ধ হচ্ছে। কি করলে পাবে তারা এই কষ্ট থেকে মুক্তি? উত্তর আসে না হানিয়ার প্রশ্নের। হানিয়া স্পর্শের গাল ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। তার চোখ যায় স্পর্শের বেডের পাশে টেবিলের দিকে, যেটার একটা ড্রয়ার একটু আগে খুলে তুলো আর সিচা নিয়ে গিয়েছিল মিসেস জুলিয়া। হানিয়া স্পর্শ পাশ থেকে সরে এসে ড্রয়ারটায় নজর দেয়। অনেক অনেক ঔষধ আর একটা ব্যবহৃত ইঞ্জেকশন দেখতে পায়। হানিয়া অ্যাক্সিডেন্টে তার ফোনটা হারিয়ে যায়, যেটা কিনা এখনো কেনা হয়নি তার। ফোনটা থাকলে সে ঔষধগুলোর ছবি তুলে নিতে পারত, কিন্তু সেটা যেহেতু করতে পারছে না তাই হানিয়া সবগুলো ওষুধ থেকে একটা ট্যাবলেট করে বের করে নেয়। তারপর সেগুলো তার শালের এক কোণায় গিট্টু দিয়ে পেঁচিয়ে নেয় যাতে হারিয়ে বা পড়ে না যায়। কাজটা শেষ করে সে আরেকবার স্পর্শকে দেখে রুমটা থেকে বের হয়ে আগে যে গাছের পেছনে লুকিয়েছিল সেটার পেছনে চলে যায়। এতক্ষণে মিসেস জুলিয়া কাজটাও শেষ হয়ে যায়। সে জাভিয়ানকে বলে, ওকে একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলে ভালো হয়, নইলে ইনফেকশন হয়ে যেতে পারে। জাভিয়ানও চিন্তিত হয়ে বলে, এত রাতে কি কোনো পশু হসপিটাল খোলা পাবো? মিসেস জুলিয়াও তার কথা শুনে ভেবে দেখে রাত এখন প্রায় 3টে। এত রাতে কোনো পশু হসপিটাল খোলা পাওয়া প্রায় অসম্ভব। সে জাভিয়ানকে বলে, ঠিক বলেছেন স্যার, তাহলে এখন কি করবেন ওর? আজ রাতটা ও আমাদের গ্যারেজে থাকুক, কাল সকালে নিয়ে যাব না হয়। ঠিক আছে স্যার, আপনি এখন বাসায় চলে যান। হানিয়া ম্যাম আপনাকে না দেখতে পেলে সন্দেহ করতে পারে। আপনি সাবধানে থাকবেন। পুতুল কোনো সমস্যা করলে আমাকে কল করবেন। ওকে স্যার। জাভিয়ান কুকুরটিকে নিচের কোলে তুলে নিয়ে গ্যারেজের দিকে হাঁটা দেয় আর মিসেস জুলিয়া রুমে চলে যায়। হানি এই ফাঁকে তাড়াতাড়ি করে কিচেনের পেছনে দরজা দিয়ে
প্রথমত বাসায় ঢুকে, তারপর নিচের রুমে গিয়ে শুয়ে পড়ে। এত দৌড়াদৌড়ি করায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সময় নিয়ে নিজেকে শান্ত করে হানিয়া। দরজার বাহিরে কারো পায়ের শব্দ পেয়ে হানিয়া ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে ঘুমের নাটক করে। জাভিয়ান রুমে ঢুকে কাবাটে চলে যায়। সেখানে থেকে ট্রাউজার আর লং হাতার টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। ভোর 3:30টায় জাভিয়ান শাওয়ার নেয়। জাভিয়ানের ওয়াশরুমে ঢোকার শব্দ শুনে হানিয়া চোখ মেলে তাকায়। যখন ওয়াশরুমের পানি পড়ার শব্দ পায় তখন সে বুঝতে পারে জাভিয়ান শাওয়ার নিচ্ছে। তাই হানিয়া শোয়া থেকে উঠে স্পর্শের রুম থেকে আনা ঔষধগুলো তার ড্রেসিং টেবিলের ড্রয়ারে লুকিয়ে রেখে আবার শুয়ে পড়ে। হানিয়া শোয়ার থেকে মিনিট 2 পরে জাভিয়ান বের হয় ওয়াশরুম থেকে। মাথাটা মুছে এসেও ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ে। গিজার চালিয়ে শাওয়ার নেওয়ার পর তার ভীষণ ঠান্ডা লাগছে। পাশে বউ থাকতে কোনো ছেলে ঠান্ডায় এমন কাঁপতে চাইবে? সে হানিয়ার কাছে এসে তাকে আগের দিনের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। হানিয়ার কামিজের ভেতরটা ঠান্ডা হাত ঢুকিয়ে তার পেট ছড়িয়ে ধরে। জাভিয়ানের বরফের ন্যায় ঠান্ডা হাত ছোড়ার স্পর্শে হানিয়ার গায়ের লোম দাঁড়িয়ে যায়। হানিয়া নড়ে ছুড়ে জাভিয়ানের ঠান্ডা হাত সরিয়ে দিতে চায়, কিন্তু জাভিয়ান তো তাকে ছাড়েই না, বরং হাতের বাঁধন আরো শক্ত করে। হানিয়া জাভিয়ানের দিকে ঘুরে শয়, চোখ দুটো একটু মিটিমিটি করতে থাকে। ভাবটা এমন যেন এই মাত্র তার ঘুমটা ভেঙেছে জাভিয়ানের ঠান্ডা হাতের স্পর্শতে। সে জাভিয়ানকে ধাক্কাতে ধাক্কাতে বলে, সমস্যা কি? এমন ঠান্ডা হাত আমার জামার ভেতরে ঢুকিয়েছেন কেন? আর এমন ঠান্ডাই বা কেন আপনার হাত? জাভিয়ান তার বালিশ থেকে উঠে হানিয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, শাওয়ার নিয়েছি তাই ঠান্ডা। হানিয়া তো মহা বিরক্ত। একে তো অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তার উপর এত ঠান্ডা হাতের স্পর্শ। সে তার এক হাত দিয়ে জাভিয়ানের মাথায় চুল টেনে ধরে তাকে নিচের থেকে সরাতে সরাতে বলে, কি এমন মহান কাজ করে এলেন যে ভোর 3:30 কি 3:45টায় আপনাকে শাওয়ার নিতে হলো? একটা আহত কুকুরকে সেবা করে আসলাম, আর কুকুর যেহেতু নাপাক তাই শাওয়ার নেওয়া লেগেছে। পেয়েছো উত্তর। এখন চুল ছাড়ো আর আমাকে ঘুমাতে দাও, না হলে ভালো হবে না কিন্তু। হানিয়া জানে জাভিয়ান কোথা থেকে এসেছে আর কেনই বা শাওয়ার নিয়েছে, কিন্তু তাও জিজ্ঞাসা করে। এত রাতে আপনি বাইরে গিয়েছিলেন, কিন্তু কেন? জাভিয়ান উত্তরে কি বলবে জানে না, তাই সে কথা কাটানোর জন্য ধমকে হানিয়াকে বলে, তোমাকে সব বলে তারপর করতে হবে। কোথায় গেলাম, কি করলাম, কেন করলাম? সার্ভেন্ট নাকি আমি তোমার? জাভিয়ানের এমন কথায় হানিয়ার অনেক খারাপ লাগে। সে কি স্ত্রী হয়ে জিজ্ঞাসা করতে পারে না এত রাতে কই গিয়েছিল তার হাজবেন্ড? সে না হয় জানে জাভিয়ান কই গিয়েছিল, কিন্তু জাভিয়ান তো আর জানে না যে হানিয়া তার সিক্রেট সম্পর্কে জানে। হানিয়া শান্ত গলায় বলে, আপনি যেমন আমার সার্ভেন্ট না, আমিও আপনার চাহিদা মেটানোর খোরাক না। যখন মন চাইলো কাছে টানলেন, কি নিজের মতো আদর করে আবার দূরে সরিয়ে দিলেন। আমিও মানুষ, আমারও মন বলে কিছু আছে। কষ্ট দিচ্ছেন দেন, কিন্তু ভবিষ্যতের কথাটাও চিন্তা করেন। এখন সরুন আমার ওপর থেকে, রাত দুপুরে কাহিনী ভালো লাগছে না। হানিয়ার প্রথম কথাগুলো শুনে জাভিয়ানের যেমন রাগ হয়, লাস্টের কথাগুলো শুনে তেমনই গিল্টি ফিল হয়। সে তো এমন কঠোর করে বলতে চায়নি, কিন্তু স্বভাব অনুযায়ী বলে ফেলেছে। হানিয়া জাভিয়ানকে সরাতে চাইলে জাভিয়ান এবার জোরে করে তার কাঁধে একটা বাইট করে। ব্যথায় হানিয়া চোখ খিচে বন্ধ করে নেয়। এক হাত দিয়ে জাভিয়ানের চুল খামছে ধরে আরেক হাত দিয়ে বেডশিট আঁকড়ে ধরে। কয়েক সেকেন্ড পর জাভিয়ান তার কাঁধ ছেড়ে দেয়, কিন্তু হানিয়াকে ছাড়ে না। তার কাঁধেই মাথা রেখে শুয়ে পড়ে। ব্যথায় হানিয়ার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লে তা জাভিয়ানের গাল স্পর্শ করে। হঠাৎই গালে কেমন উষ্ণ পানির অস্তিত্ব অনুভব করে জাভিয়ান। উষ্ণ পানি কোথা থেকে তার গালে আসলো দেখার জন্য চোখ খুলে দেখতে পায় হানিয়ার বন্ধ চোখ জোড়া ভেজা। জাভিয়ান বুঝতে পারে এই উষ্ণ পানিগুলো হলো হানিয়ার চোখের অশ্রু। তাও সে চুপ থাকে। চুপ থাকাটাই তার কাছে শ্রেয় মনে হয়। একসময় ঘুমিয়ে পড়ে জাভিয়ান হানিয়াকে বাহুডোরে নিয়ে। হানিয়া আর কি করবে, সেও তার অস্ত্র বিসর্জন দিতে দিতে ঘুমিয়ে পড়ে। আজ সকালে হানিয়া জাভিয়ানের আগে ঘুম থেকে ওঠে।
গতকাল সন্ধ্যায় পরপরই হানিয়া ঘুমিয়ে পড়েছিল। আবার ভোর রাতে কতক্ষণ ঘুমানোর কারণে সকাল সকালে হানিয়ার ঘুম ভেঙে যায়। সে যখন বিছানা ছাড়ে তখন জাভিয়ান গভীর ঘুমে। সান্ডা পান্ডা মার্কা জাভিয়ানকে নিচের উপর থেকে সরাতে হানিয়ার কি কম শক্তি অপচয় হয় না। অনেক কষ্টের পর সে জাভিয়ানকে সরিয়ে তারপর শোয়া থেকে উঠতে পারে। ফ্রেশ হয়ে নিচে চলে যায়। কুলসুমের সাথে কথা বলতে বলতে তাদের রান্না দেখতে থাকে হানিয়া। জাভিয়ান ঘুম থেকে তার প্রয়োজনীয় সবকিছু হাতের কাছেই পায়, তাই জিনিস খোঁজার বাহানায় আজ আর হানিয়াকে ডাকতে পারে না। অফিসের জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমে দেখে সকলে তার জন্যই অপেক্ষা করে বসে আছে। জাভিয়ান চেয়ারে বসতেই হানিয়া সকলকে ব্রেকফাস্ট সার্ভ করা শুরু করে। মিস্টার তালুকদার হানিয়াকে বলে, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি মা, আগে সুস্থ হও, তারপর আমাদের শুধু সার্ভ না রান্না করে খাইও। এখন তুমি বসো, তোমার মনি আমাদের সার্ভ করুক। হানিয়া মিস্টার তালুকদারের প্লেটে জেলি লাগানো ব্রেড দিয়ে বলে, বাবা, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি এখন। আপনারা আমাকে যেভাবে বসিয়ে রাখেন তার জন্য হাত পায়ে জং ধরে যাবে কয়েকদিন পর। রান্নাঘরে ঢোকার তো পারমিশন এখনো পাইনি, কিন্তু খাবারটা সার্ভ আমি করব। আর এতে আমি আপনাদের কোনো বারণ শুনবো না। হানিয়ার কণ্ঠে প্রবল অধিকার বোধ ছিল যা মিস্টার তালুকদারকে মুগ্ধ করে। সে হেসে বলে, আচ্ছা, পরে শরীর যদি আবার খারাপ হয় তখন কিন্তু আমি বকা দিব। হানিয়া হেসে তার কথায় সম্মতিসূচক মাথা নাড়ায়। জাভিয়ানকে খাবার সার্ভ করায় সময় হানিয়া একবারও তার দিকে তাকায় না, চুপচাপ সার্ভ করে নিচেরটা নিয়ে বসে পড়ে। খাবার খাওয়ার সময়টাতে জাভিয়ান এটা ওটা চাওয়ার অজুহাতে হানিয়াকে ডিস্টার্ব করলেও হানিয়া চুপচাপ থেকে সেসব জিনিস এগিয়ে দেয়, কিন্তু তার দিকে ফিরেও তাকায় না। জাভিয়ান এবার নিচের উপরই রাগ হয়, শুধু শুধু সে কষ্ট দেয় হানিয়াকে। জাভিয়ান ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বের হয়ে যায় বাসা থেকে। আজ তার অনেক ইম্পর্টেন্ট মিটিংস আছে, তাই জাভিয়ান চলে যেতেই হানিয়া রোজি বেগমের ফোন দিয়ে ইনায়াকে তাদের বাসার কাছে একটা ক্যাফেতে আসতে বলে জরুরি ভিত্তিতে। ইনায়া এত জরুরি তলব শুনে কোনো প্রশ্ন ছাড়াই আসার জন্য সম্মতি দেয়। হানিয়া ফোনটা রেখে ভাবতে থাকে, ইনায়াকে তো বলে দিলাম আসার জন্য, কিন্তু আমার বাড়ি থেকে বের হওয়াই তো একটা বড় চ্যালেঞ্জ। কিভাবে বের হব, কিভাবে? কথাটা ভাবতে ভাবতেই তার মাথায় একটা বুদ্ধি আসে। শায়লা বেগম আর মিস্টার তালুকদার ডাক্তারের কাছে গেছেন তাদের রেগুলার চেক আপের জন্য। বাসায় হানিয়া, রসি বেগম আর কুলসুম। হানিয়ার সময় অপচয় না করে রসি বেগমের রুমে গিয়ে বলে, মনি, আমি একটু আমাদের বাসায় যাই। অনেক দিন ও বাসায় যাওয়া হয় না। কাল মাও ফোন দিয়ে যেতে বলেছিল। রসি বেগম বলে, আমার পায়ের ব্যথা তো আবার বেড়েছে মা। আচ্ছা, জাভিয়ান আসলে যাস। আমি একা একাই যাই। রসি বেগম চোখ বড় বড় করে বলেন, একদম না হানিয়া, আমি তোমার এই কথায় কিছুতেই সম্মতি দিতে পারবো না। রসি বেগমের কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে সে রেগে গিয়েছে। হানিয়াও হাল ছাড়ে না। অনেকক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান করে শেষে কান্নাকাটি করে রাজি করায় রোজি বেগমকে। রোজি বেগম শর্ত দেন বাসার গাড়ি করে গেলে তবেই যেতে দিবেন, না হলে নয়। হানিয়া ভাবে, বাসা থেকে বের হওয়ার সময় ড্রাইভার আঙ্কেলকে বলবো না আমাদের বাসায় যাওয়ার কথা, তাহলে সে আর সন্দেহ করবে না। এই ভাবনা মাথায় রেখে হানিয়া রাজি হয়ে যায় রোজি বেগমের কথায়। হানিয়ার অ্যাক্সিডেন্টের পর আজ সে বাড়ি থেকে বের হচ্ছে, তাও একা একা। হানিয়া বাসা থেকে বের হওয়ার সময় রোজি বেগম মুখ কালো করে রাখলেও হানিয়া তাকে ভাঙা বুঝ দিয়ে চলে আসে। ক্যাবটা তাদের বাসা থেকে বেশি দূরে না হওয়ায় মিনিট দশেকের মধ্যে হানিয়া ক্যাফেতে চলে আসে। ইনায়াও তখন এসে পৌঁছায়নি বলে সে বসে বসে ইনায়ার জন্য অপেক্ষা করতে থাকে। জাভিয়ান তার একটা মিটিং শেষ করে নিচের কেবিনে আসে। তার এখনো আরো দুটো মিটিং বাকি আছে। চোখ মুখ পানি ছিটিয়ে একটু ফ্রেশ হয়ে কল লাগায় রসি বেগমের নাম্বারে। হানিয়া ফোন না থাকায় জাভিয়ান রসি বেগমের ফোনে অথবা বাসার ল্যান্ডলাইনে ফোন দিয়ে হানিয়ার খোঁজ নেয়। রসি বেগম ফোন রিসিভ করলে তারা দুজন টুকটাক কথা বলার পর জাভিয়ান হানিয়াকে চায় কথা বলার জন্য।
তখন রোজি বেগম জানে হানিয়া তার বাবার বাসায় গেছে। জাভিয়ান কথাটা শুনে অবাক হয়ে যায়, কেননা কাল সে মেয়ে মাকে বলল আর কখনোই সে মির্জা বাড়িতে যাবে না। সে নাকি আজকেই রওনা হয়েছে ওই বাসায় যাওয়ার জন্য, তাও আবার একা একা। জাভিয়ান রোজি বেগমের থেকে বিদায় নিয়ে ফোন লাগায় হানিয়ার বোন সোনিয়াকে। কুশল বিনিময় শেষে জাভিয়ান হানিয়াকে চাইলে সোনিয়া জানায় হানিয়া তাদের বাসায় আসেনি। এবার যেন জাভিয়ান হতভম্ব হয়ে কথা বলতে ভুলে যায়। রোজি বেগমকে বলে এসেছে মির্জা বাড়িতে যাবে, কিন্তু মির্জা বাড়িতেও যায়নি। তাহলে গেল তো গেল কই হানিয়া? রোজি বেগমের কথা অনুযায়ী হানিয়া আরো আগে পৌঁছে যাওয়ার কথা মির্জা বাড়িতে, কিন্তু এখনো পৌঁছায়নি। তাহলে রাস্তায় কি আবার কোনো সমস্যা হলো? কথাটা মাথায় আসতে জাভিয়ানের বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। হানিয়া ক্যাফেতে আসার 15 মিনিট পর ইনায়া হাঁপাতে হাঁপাতে আসে। হানিয়া তাকে শান্ত হয়ে বসতে বলে, তার জন্য কোল্ড কফি আর নিজের জন্য চা অর্ডার দেয়। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেলে ইনায়া কপট রাগ দেখিয়ে বলে, কি এমন মহাভারত বলবি যে আমাকে এরকম কুত্তার মতো দৌড়াইয়ে আনিলি? হানিয়া চোখ ছোট ছোট করে তার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দেয়। তারপর নিচের চেয়ার ছেড়ে উঠে ইনায়ের পাশে বসে তার হালকা ফুলো ফুলো গাল দুটো দিয়ে মজা করে বলে, লাভ করে না বাবুনি। এতদিন পর হানিয়ার হাসি আর তার মজা করা কথা বলতে দেখে ইনায়ের মনটা খুশি হয়ে যায়। তাই সে আর রাগ না করে স্বাভাবিকভাবেই বলে, আচ্ছা করলাম না রাগ, বল কি বলবি? হানিয়া এবার মুখভঙ্গি সিরিয়াস করে বলে, ডক্টর কবির ঠিক বলেছিলেন, স্পর্শ আপু বেঁচে আছে। আমি নিজের চোখে তাকে দেখেছি। হানিয়ার মুখে এমন কথা শুনে ইনায়া হতভম্ব হয়ে যায়। 2.5 বছর আগে মারা যাওয়া মানুষ নাকি বেঁচে আছে। সে হানিয়াকে তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করে, কেমনে, কোথায়, কিভাবে দেখলি? এ টু জেড বল। ওয়েটার তাদের অর্ডার করা খাবারগুলো দিয়ে গেলে হানিয়া আস্তে ধীরে কাল রাতের অভিযানের কথা বলে। ইনায়া যতই শুনছে ততই অবাক হয়ে যাচ্ছে। ইনায়া ভাবে, এ মেয়ে হিস্ট্রি নিয়ে না পড়ে ডিটেকটিভ হতো তাহলে এতদিন ভালোই নাম কামাতো। হানিয়া কথা শেষ করে চায়ের একটা সিপ নেয়। এত বড় ঘটনা বলতে গিয়ে তার গলা শুকিয়ে গেছে। ইনায়া সব কথা শুনে হা হয়ে যায়। হানিয়া তার পার্স থেকে ওষুধগুলো বের করে ইনায়াকে দেখায়, তারপর বলে, আমার কাছে তো ফোন ছিল না, তাই ঔষধগুলোর ছবি আনতে পারতাম না। বুদ্ধি করে ঔষধগুলো থেকে একটা করে ট্যাবলেট বের করে এনেছি। এগুলো ল্যাবে নিয়ে টেস্ট করলেই জানতে পারবো ঔষধগুলো স্পর্শ আপুর জন্য ঠিক কিনা। কাজটা ভালো করেছি না বল? কি করছিস এগুলো? পায়ে হাত দিচ্ছিস কেন? ইনায়া তার গলাটা একটু উঁচু করে বলে, বোন, তোর হিস্ট্রি পড়তে কইছে কোন শালায়? তুই শালক হোমসের অ্যাসিস্ট্যান্ট হইতে পারবি? তোর গোয়েন্দাগিরির ট্যালেন্ট দেখে আমার এখন একটু অজ্ঞান হয়ে যেতে মন চাচ্ছে। ইনায়ার উঁচু গলায় কথা বলার কারণে আশেপাশের অনেকেই তাদের দিকে তাকায়। হানিয়া তাদের চাহনি দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সে ইনায়াকে টেনে বসিয়ে দেয়, তারপর তার মাথায় হালকা করে একটা চাটি মেরে বলে, চুপ কর বেয়াদ্দব মহিলা। এখন ভাব এই ঔষধগুলো ল্যাবে টেস্ট করাবো কিভাবে? মানে আমরা এমন কেউ নই যে ল্যাবে গিয়ে বলে ঔষধগুলো টেস্ট করে দেবে। এর জন্য আমাদের একজন কারোর হেল্প প্রয়োজন। কে করবে আমাদের হেল্প? হানিয়ার কথা শুনে ইনায়া ভাবনায় পড়ে যায়। দুইজনেই গালে হাত দিয়ে ভাবতে থাকে কে তাদের হেল্প করবে। কয়েক মিনিট পর হঠাৎই দুজন একসাথে চিল্লিয়ে বলে ওঠে। ডক্টর এহসান কবির। তাদের চিৎকারে আশেপাশে মানুষ আবার অবাক হয়ে তাদের দিকে তাকায়। হানিয়া ইনায়ার হুঁশ আসলে বুঝতে পারে তারা আবারও একটা মিস্টেক করে ফেলেছে। হানিয়া তাড়াতাড়ি তাদের বিলটা পে করে দুজনে কেটে পড়ে সেখান থেকে। পাশের একটা পার্কে গিয়ে হানিয়া ইনায়াকে বলে, ডক্টর কবিরের নাম্বার আছে তোর কাছে? থাকলে ফোন দে। আছে, দিচ্ছি, দাঁড়া। ইনায়া তার ব্যাগ থেকে ফোনটা বের করে ডাক্তার কাবিরকে ফোন লাগায়। হানিয়া তাকে বলে ফোনটা লাউডস্পিকারে রাখতে। ইনায়া তাই করে। ডক্টর কাবির তখন মাত্র ওয়ার্ডের রাউন্ড শেষ করে নিচের কেবিনে এসে বসেছিল। ইনায়ের কল দেখে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে।
সালাম বিনিময় শেষ হলে ইনায়া ডাক্তার কাবিরকে বলে, এহসান, আপনি ফ্রি আছেন এখন? আপনার চেম্বারে আসা যাবে?